Hello students, thank you very much for your support and love. I'm very happy তোমরা ভিডিওগুলো দেখছো। আই হোপ তোমাদের কিছু উপকার হচ্ছে। তো এর আগে ভিডিওতে আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লেসন 3 রিটেন বাই পাসিং অ্যাওয়ে অফ বাপু রিটেন বাই নয়নতারা সেহগল, সেখানকার আমরা ইউনিট 1-এর লাইন বাই লাইন এক্সপ্লানেশন এবং কোশ্চেন আনসারগুলোকে কভার করেছি। আজকে আমরা ইউনিট 2টা পড়ব। আশা করছি তোমাদের ভালো লাগবে, কিছু হেল্প হবে তোমাদের। তো অবশ্যই তোমরা একটা বই হাতে নিয়ে নাও, আর পেন বা পেন্সিল, অবভিয়াস নট পেন, পেন্সিল নাও, ঠিক আছে? যদি কোথাও ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো মনে হয় আমি তোমাদেরকে বলবো, তোমরা নোট করবে। এই যে তুমি দেখো, এই যে ক্লাস 10-এর ব্লিস বইটা আমি নিয়েছি, তোমরাও নাও। ভালো লাগবে, ঠিক আছে? ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, সফলতা অবশ্যই আসবে, ঠিক আছে? একটু করে পরিশ্রম করো। চলো শুরু করা যাক। তো ইউনিট 1-এ আমরা যেটা দেখেছিলাম যে গান্ধীজিকে গুলি করে দেওয়া হয়েছিল। উনি যখন একটা প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন, তিনি রাস্তায় ছিলেন, তার বুকে গুলি করা হয়েছিল। গুলি করে যাওয়ার ফলে ভারতবর্ষের মধ্যে যে মানুষদের মধ্যে, দিল্লিতে যেখানে মানুষ ছিল, গান্ধীজি যেখানে ছিলেন, সেখানে একটা ক্যাওস, গোলমাল সৃষ্টি হয়, মানে চিৎকার চেঁচামেচি, শাউটিং সৃষ্টি হয়, মানুষের কষ্ট দুঃখ, মানুষরা অবাক হয়ে গেছিল, বিলিভ করতে পারছিল না। ফাইনালি যখন তাদেরকে বলা হয়েছিল যে অবশ্যই ফিউনারেলের আগে একবার গান্ধীজিকে গান্ধীজিকে তারা দেখতে পাবে, তখন তারা মানুষ একটু হালকা শান্তি হয়েছিল। তারপর থেকে আমরা শুরু করি। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস। টেক প্লেস মানে জানো তো? টেক প্লেস মানে হচ্ছে ঘটা, কোনো কিছু যখন সংঘটিত হবে সেটাকে বলা হয় টেক প্লেস, রাইট? হ্যাপেন বলতে পারি আমরা, টেক প্লেস হ্যাপেন বলতে পারি। তো গান্ধীজির ফিউনারালটাকে ওয়াজ টু টেক প্লেস মানে সংঘটিত হতো কবে? ওটা দ্য ডে আফটার হিজ ডেথ। ভালো করে বুঝো, এখানে কিন্তু কোশ্চেন হবে। গান্ধীজির যেদিন মরলেন, গান্ধীজি যেদিন ওনার মৃত্যু হলো, আফটার হিজ ডেথ, ডে আফটার মানে জানো তো পরের দিন, ডে আফটার মানে পরের দিন, টুডে মানে কি আজকে, টুমরো মানে আগামীকালকে, ইয়েস্টারডে মানে গতকালকে, ঠিক? তো আগামীকালকে টুমরো, তো ডে আফটার পরে, টুমরো মানে পরশু দিন, তাহলে ডে আফটার টুমরো আগামীকালকে পরের দিন, তাহলে অবশ্যই পরশু, আজ কাল পরশু, ঠিক আছে? তো ডে আফটার মানে কি পরের দিন, কিসের পরের দিন? হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। তাহলে গান্ধীজির মৃত্যু যদি সোমবারে হয়, তাহলে বলো দেখি তার ফিউনারেলটা মানে শেষকৃত্যটা কবে হবে? মঙ্গলবারে, ঠিক আছে? আওয়ার্স ইন অ্যাডভান্স, ঘন্টার পর ঘন্টা আগে থেকেই পিপল লাইন দ্য রুট অফ ফিউনারাল প্রসেশন, দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। পিপল মানে জনগণ, মানুষ, সাধারণ মানুষ, লাইন্ড মানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। কোথায়? দ্য রুট, রুট মানে রাস্তা। ধরে নাও পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাবে, ঠিক আছে? তো বা তোমার যে বাড়ি, তুমি নিজের বাড়ি থেকে স্কুলে যাও, তো তুমি যে রাস্তা দিয়ে স্কুলে যাও, তো সেই রাস্তাটা হচ্ছে তোমার স্কুলে যাওয়ার রুট। এবার ওই রুটের দুই ধারে মানুষ দাঁড়িয়ে আছে। ঠিক ওই রকমই গান্ধীজি এখানে মারা গেছেন, আর সেখান থেকে গান্ধীজিকে যেখানে দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হবে, সেই যে লম্বা রাস্তা, ওই রাস্তার ধারে কিন্তু মানুষ ঘন্টার পর ঘন্টা আগে কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল। পদ্মাসী, মিসেস নাইডুস ডটার, এখানে নাইডু বলতে সরোজিনী নাইডুকে বোঝানো হয়। পদ্মাসী ওনার নাম ছিল, ওনার মেয়ের নাম। স্পোক ফর আস অল হোয়েন সি সেড সিম্পলি উই উইল ওয়াক। তিনি একটা কথা বলেছিলেন এবং সেটা আমাদের সবার হয়ে বলেছিলেন। কি বলেছেন? উই উইল ওয়াক, চলো আমরা হেঁটেই যাব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। ইট ইজ, এই যে এই সময়টায় বাপু মারা গেছেন, বাপুর ফিউনারালে আমরা যাব, এটা হচ্ছে আমাদের জন্য শেষ টাইম আমরা বাপুর সাথে হাঁটবো। এরপরে আমাদের কিন্তু আর কোনোদিন বাপুর সাথে হাঁটা হবে না। বাপু ইন দ্য সেন্স মহাত্মা গান্ধী, ঠিক আছে? এবার কি হচ্ছে? ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। ওয়াক মানে হাঁটা। এখানে আমরা বেশ কয়েকবার কিন্তু এই ওয়াকের কথাটা পাবো, হ্যাঁ? এবং ওয়াক, এই হাঁটা কথাটাকে বেশ ভালো করে এক্সাগারেট করে কিন্তু বেশ এক্সপ্লানেশন করে দেওয়া আছে, খুব ব্যাখ্যা করে বলা আছে। তো এই যে এখানে আমাদের ওয়াক কথাটা বলা আছে, এর মিনিংটা একটু তোমাকে বুঝতে হবে। যদি আমরা বলি, আমাদের যদি একটু বুঝতে চাই, ব্যাপারটা এরকম যে গান্ধীজি কিন্তু বেশিরভাগ হাঁটতেন। উনি হয়তো যানবাহন ইউজ করেছিলেন, কিন্তু বেশিরভাগটাই মানুষের সাথে হেঁটে চলাফেরা করতেন রাস্তাঘাটে, যাতে করে মানুষের সাথে বেশি মিক্স হওয়া যায়, বেশি কথা বলা যায়, ঠিক আছে? তো এই জন্য বেশি হাঁটতেন। আর হাতে একটা লাঠি ছিল, ঠিক আছে?
তো এই জন্য এখানে আমরা হাঁটার যে বর্ণনাটা সেটা খুব ভালো করে পাবো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। আমরা যে হাঁটছিলাম, আমাদের হাঁটাটা কীরকম ছিল? কষ্টকর। আমরা হাঁটছিলাম ঠিক, কিন্তু তার মধ্যে কোথাও যেন একটা গোপন একটা কষ্ট ছিল, সিক্রেট একটা স্যাডনেস ছিল। আমরা ধরতে পারছিলাম, আমরা বুঝতে পারছিলাম, সেরকম কিছু একটা ছিল। থাউজেন্ডস মানে হাজার হাজার লোক সাইলেন্টলি, নীরবে ওয়াচড, দেখছিল দ্য প্রসেশন। প্রসেশন মানে কি? ফিউনারাল মানে বেসিক্যালি হচ্ছে কি যে একটা মানুষকে যখন দাহ করে দেওয়া বা কবরস্থ করে দেওয়া হয়, কিন্তু বাড়ি থেকে মরে গেলে একটা বাড়ি থেকে যখন শ্মশানে বা কবরে নিয়ে যাওয়া হয়, তার যে রাস্তাটা, মানে তার যে যাত্রাটা, সেটাকে বলে প্রসেশন। প্রসেশন শেষ হয়ে গেলে হয় ফিউনারাল, অথবা পুরো প্রসেসটাকে প্রসেশন প্লাস শেষের কাজটা, সেটাকে বলা হতে পারে ফিউনারাল। বুঝতে পারলাম? তো হাজার হাজার মানুষ চুপচাপ কী করছিল? ওই প্রসেশনটাকে, গান্ধীজির যাওয়াটাকে দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, একটা খোলা ট্রাক ছিল, ঠিক আছে? তো খোলা ট্রাক ইন দ্য সেন্স ট্রাকটা খুলে ফেলা ছিল না, মানে ট্রাকটা খোলা ছিল, খালি ছিল, ঠিক আছে? তো তার যে ট্রাকের যে পাশের যে জায়গাগুলো হয়, সেগুলো উঁচু ছিল, বাপু সেখানে ছিল, হ্যাঁ। ওপেন ট্রাক বলতে পারো, বা হয়তো সাইডগুলো নামানো ছিল, এরকম একটা, মানে বাপু যেখানে শুয়েছিল সেই জায়গাটা ফাঁকা ছিল, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, এবং সেটা একটা আস্ত গাড়ি ছিল, হ্যাঁ। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, আর কি? বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। এখানে একটা জিনিস বুঝতে হবে যে কভার্ড উইথ ফ্লাওয়ার্স মানে ফুল দিয়ে ঢাকা ছিল। এখানে ফুল দিয়ে ঢাকাটা কে ছিল? আমাকে বুঝতে হবে। এখানে ফুল দিয়ে ঢাকা কে ছিল? ফুল দিয়ে ঢাকা কিন্তু বাপু ছিল, ট্রাকটা কিন্তু নয়, ঠিক আছে? তাহলে বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপু একটা ট্রাকের উপর শুয়েছিল, মানে বাপুকে শোয়ানো হয়েছিল খোলা ট্রাকের উপরে, এবং বাপু কি মহাত্মা গান্ধীকে ফুল দিয়ে ঢাকা ছিল। থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষ, থাউজেন্ডস অফ পিপল মানে হচ্ছে হাজার হাজার মানুষ, ওয়েপ্ট মানে কেঁদেছিল, ঠিক আছে? তো ক্রাই মানে কিন্তু কান্না করা, ঠিক আছে? তো ক্রাই মানে চিৎকার করে কান্না করা, ওয়েপ্ট মানে কি? ফুপিয়ে ফুপিয়ে কষ্ট পাওয়া আর ধীরে ধীরে কান্না, হ্যাঁ। ট্রাইং টু টাচ বাপুস ফিট, আর তারা কিছু একটা চেষ্টা করেছিল। কি চেষ্টা করেছিল বলো দেখি? টাচ মানে স্পর্শ করা, বাপুস ফিট বাপুর পা। এই যে ফুট, FEET, ফুট মানে কিন্তু পা, একটা পা, হ্যাঁ, বা পায়ের পাতা অ্যাকচুয়ালি। তো বেসিক্যালি নট লেগ, ফুট মানে হচ্ছে পায়ের পাতাটুকু, আর ফিট মানে হচ্ছে দুটো পায়ের পাতা, হ্যাঁ। তো ফিটটা হচ্ছে প্লুরাল, ফুটটা হচ্ছে সিঙ্গুলার, রাইট? সো ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা কিন্তু বাপুর পদদ্বয় বা পা দুটো স্পর্শ করার চেষ্টাও করেছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। থিক মানে হচ্ছে খুব গভীর, ঘন, মানে প্রচুর পরিমাণে লোক থাকা। তো ওই ঘন ভিড়ের মধ্যে, ক্রাউড মানে ভিড়, জনতার ভিড়, যেখানে মানুষ জমে যায় সেটাকে ভিড় বলা হয়, তোমরা জানো নিশ্চয়ই। সো ইট ওয়াজ ইম্পসিবল, এটা প্রায় অসম্ভব ছিল। কি অসম্ভব ছিল? টু মুভ ইন দ্য থিক ক্রাউড, ঘন ভিড়ের মধ্যে, মানুষের মধ্যে নড়াচড়া করা খুব ইম্পসিবল, অসম্ভব প্রায় ছিল। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড, এবার নরেন্দ্র সেইয়াল বলছে, আমি যখন এগিয়ে গেলাম, স্লোলি ধীরে ধীরে, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। নরেন্দ্র সেইয়াল বলছে অ্যাজ আই মুভড, এরপর ওই ভিড়ের মধ্যে কিন্তু উনি হাঁটতে কষ্ট পাচ্ছে, তারপরও কিছুটা হেঁটে গেলেন, স্লোলি ধীরে ধীরে, তখন তিনি বুঝতে পেরেছিলেন, আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি, মিয়ারলি মানে কেবলমাত্র, মিয়ারলি মানে কেবলমাত্র তিনি যে একা ছিলেন তা কিন্তু না, ইন দ্য মিডিস্ট মানে মধ্যখানে, অফ গ্রিভিং পিপল। গ্রিফ মানে হচ্ছে কষ্ট, গ্রিভিং মানে হচ্ছে যে সমস্ত মানুষেরা কষ্ট পাচ্ছে। তাহলে কষ্ট করছিল এমন মানুষদের মধ্যে আমি যে কেবল একা ছিলাম এমনটা কিন্তু নয়। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। এই যে ভিড়টা ছিল, এই ভিড়টা কি, মানুষ মারা গেলে কি 10টা লোক জমা হয় শুধু কি এটাই? একটা মানুষ মারা গেছে, ওকে শেষবেলা বিদায় দিয়ে আমরা দেখে আসি, এমনটাই কি ছিল? না, এমনটা ছিল না। একটা মানুষ মারা গেছে তার জন্য 20টা 50টা 1 লক্ষ লোক হয়েছে তা কিন্তু নয়। মানুষ মারা গেছে, অবশ্যই তারা গান্ধীজিকে ভালোবাসতো, গান্ধীজি মারা গেছেন, শেষ যাত্রা বিদায় দিতে এসছেন, কিন্তু তার মধ্যে থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যে গান্ধীজি এবার মারা গেছে, হোয়াট উইল হ্যাপেন উইথ আস অ্যাজ হি ইজ নো মোর। গান্ধীজি এখন মারা গেছেন, এখন আমাদের সাথে কি হবে? এই যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে কোশ্চেন ছিল, এই প্রশ্নের আনসার পেতেও অনেকে সেখানে এসেছিল। অনেকের হয়তো মনে হচ্ছিল গান্ধীজি যদি জীবিত হয়ে যান, এটসেট্রা। এই জন্যই বলছি যে শুধু কি একজন নেতা মারা গেছে আর তাকে মানুষ দেখতে এসেছে, এটাই কি? না, এটা থেকে অনেক কিছু বেশি কিন্তু ছিল। ওয়াকড উইথ বাপু, কি বলছে কোথায়? মিনিং, উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। আমরা বাপুর সাথে হেঁটেছি। কোথায় হেঁটেছি? ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। হিন্দি আছে, ইন্ডিয়া মানে হচ্ছে ইন্ডিয়া ভারত, আর ইন্ডিয়াস মানে হচ্ছে ভারতের। রিসেন্ট মানে বর্তমান, সাম্প্রতিক। রাফ মানে কি? কর্কশ। স্মুথ মানে মসৃণ। তাহলে রাফ আর স্মুথ, এটার কথার অর্থ হচ্ছে ভালো এবং খারাপ সময়, ঠিক আছে? তো দেখো, অ্যাকচুয়ালি তৎকালীন সময় ভারতের খারাপ আর ভালো ইতিহাসটা কী ছিল?
ব্রিটিশ সরকারের সাথে যুদ্ধ করছে, লড়াই করছে। যুদ্ধ ইন দ্য সেন্স লড়াই, ফাইট। যেমন তোমরা জানো নিশ্চয়ই যে সম্ভবত 1919 সালে একটা জালিয়ানওয়ালাবাগের একটা কাণ্ড ঘটেছিল। প্রায় বহু সংখ্যক মানুষকে গুলি করে দেওয়া হয়েছিল। এটা একটা ভারতের খারাপ দিক, ইতিহাসের খারাপ দিক। এরপরে হয়তো তারপরে ঘটনার প্রতিবাদ করতে গিয়ে অনেক কিছু আবার ব্রিটিশ সরকারকে দিয়ে গান্ধীজি চাপ দিয়ে করিয়েও নেয়। এটা হয়তো স্মুথ দিক। তো যখন ক্ষতি হয়েছে ভারতবর্ষে সেটাকে আমরা বলতে পারি রাফ হিস্ট্রি। যখন ভারতবর্ষের উপকার হয়েছে, ভালো কিছু হয়েছে, তখন সেটাকে আমরা বলতে পারি স্মুথ হিস্ট্রি। ঠিক আছে? তো এই যে রাফ অ্যান্ড স্মুথ হিস্ট্রি, ভালো এবং খারাপ যে জায়গাটা, সময়টা, এই ভালো এবং খারাপ সময়ে গান্ধীজি কিন্তু মানুষের পাশে ছিলেন। এই জন্যেই কিন্তু ভালো এবং খারাপ সময়ে পাশে থাকার জন্যেই কিন্তু মানুষ গান্ধীজিকে ভুলতে পারেনি। গান্ধীজির পাশে এসে কিন্তু দাঁড়িয়েছেন, শেষ বিদায়টা তাকে দিতে এসছেন। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. কি বলছে যে উই কুড নট নাও অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, মেনে নেওয়া। আমরা মেনে নিতে পারছিলাম না দ্য ফ্যাক্ট, ওই ঘটনা মানে সত্যি। যেমন 2+2 4 ইজ এ ফ্যাক্ট। কথা বুঝতে পারলাম? 2+2 4 ইজ এ ফ্যাক্ট। যেমন ভারতের হিমালয় পর্বতের উচ্চতা কত? 8,848 মিটার। এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু হিমালয় পর্বতটা ভারতবর্ষের উত্তর দিকে কেন? এটা হচ্ছে একটা কনসেপ্ট। বিভিন্ন জনের বিভিন্ন ডিসকাশন। ঠিক আছে? স্মুথ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। আমরা মেনে নিতে পারছিলাম না এই ঘটনাটাকে, যে বাপু যে আমাদের এত ডিফিকাল্ট পাথ, কঠিন রাস্তায় চালিয়েছে, তিনি আমাদের সাথে আর উই আর নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, আমাদের সাথে কোনোদিন হাঁটবে না, চলবে না। বাপুর স্লাইট ফিগার, বাপুর হালকা চেহারা, হি হ্যাড ওয়াকড, হাঁটতো, হেঁটেছিল, স্টাফ ইন হ্যান্ড, তার হাতে ছিল একটা লাঠি, মুঠাওয়ালা, হাতুলওয়ালা, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের অনেক বড় জায়গা জুড়ে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, মানে হাঁটতে গেলে একটু হালকা কিছু না কিছু হবে। বলতে চাইছে যে ছোট করে যদি আমরা কোনো কাজ করি তাহলে আমাদের অনেক বড় রেজাল্ট হতে পারে। ঠিক তোমরাও যদি ছোট ভিডিওগুলো দেখো, ছোটভাবে যদি হালকা করে 2 দিন 10 মিনিট 15 মিনিট করে পড়ো, তাহলে তোমাদের কিন্তু একটা ভালো রেজাল্ট হতে পারে। ঠিক আছে? It is to think with clarity and closely look at all that is around you, from all insects to the average Indian, to the horizon in the distance. বলছি it is to think with clarity, পরিষ্কারভাবে ভেবে দেখতে হবে তোমার পাশে, চারপাশে যা আছে। আর তোমার দিগন্তে, হরাইজন মনে হচ্ছে যে আকাশ যেখানে মিলে যায় মাটির সাথে, এই দিগন্ত থেকে শুরু করে তোমার কাছ থেকে শুরু করে দূরে পর্যন্ত যা আছে, তোমাকে অবশ্যই একবার ভেবে দেখা দরকার। মোরওভার, সব থেকে বেশি, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু অ্যাভারেজ ইন্ডিয়ান। সবথেকে বড় কথা হচ্ছে যে ভারতীয়দের যে মানুষ, আমরা যে ভারতীয়, আমাদের ভারতীয়দের কাছে একটাই রাস্তা ছিল, হেঁটেই চলাটা। কারণ তৎকালীন সময় বেশি যানবাহন ছিল না, ভারতের কাছে টাকা পয়সা ছিল না, ভারতীয়দের মানুষদের কাছে গরিব ছিল মানুষ, মাধ্যম ছিল না। এটা হয়তো ব্রিটিশ সরকারের জন্যই ছিল, বা অভিজাত শ্রেণীর লোকেদের জন্য ছিল। এই জন্য হয়তো কথাটা বলা হয়েছে। ঠিক আছে? যে হাঁটাটাই ছিল একমাত্র উপায়। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল। আর কেন সবথেকে বড় ইম্পর্টেন্ট? এর জন্য কোনো যানবাহন হতো না। মানে অবশ্যই হাঁটতে গেলে যানবাহনের দরকার ছিল, যেটা ইন্ডিয়ান লোকেরা অ্যাফোর্ড করতে পারতো না। সেটাকে অ্যাফোর্ড মানে ব্যবহার করতে পারতো না, নিতে পারতো না। ভেহিক্যাল এক্সেপ্ট ছাড়া হিজ ওন বডি, নিজের শরীর ছাড়া, অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এবং নিজের শক্তি ছাড়া। নিজের শরীর ছাড়া কোনো যানবাহন ছিল না, আর নিজের শক্তি ছাড়া কোনো জ্বালানি ছিল না, ফিউল ছিল না বলা যেতে পারে। ঠিক আছে? গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এটাকে প্রয়োজনীয় হিসাবে নিয়েছিলেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইন্টু এ জয়ফুল ইফোর্ট। আর কি বলেছে? অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, মানে এই যে লেখা আছে দেখো, অর্ডিনারি, মানে তিনি এই ব্যাপারটাকে না, এই হাঁটাটাকে, মানুষের সাথে চলাটাকে একটা সাধারণ করে দিয়েছিলেন সবার জন্য। প্রত্যেক মানুষ কিন্তু খুব আনন্দের সহিত একে অপরের সাথে কিন্তু জুড়তো, একে অপরের সমস্যায় কিন্তু দাঁড়াতো। ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপারটুকু। অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইন্টু এ জয়ফুল ইফোর্ট। আর এটাকে জয়ফুল ইফোর্ট, একটা আনন্দের একটা প্রচেষ্টা। মানে গান্ধীজি এমন করে ভারতীয় মানুষের সাথে মিশেছিলেন, এমন করে মানুষদেরকে প্রভাবিত করেছিলেন, উনি যেমন মানে মানুষকে এমন পরিবর্তন করেছিলেন, মানুষ যেন একে অপরের কষ্টে, একে অপরের দুঃখে দাঁড়ানোটাকে কিন্তু জীবন মনে করেছিল। ঠিক এইভাবেই যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, হ্যাঁ, তো আমি এই দিক দিয়ে একটা পরিশ্রম করছি। এবার তোমরা যদি সেই দিক দিয়ে একটু দেখার পরিশ্রমটা করো, তাহলে তো বুঝতেই পারছো আমার পরিশ্রমটাও সার্থক, আর তোমাদের পরীক্ষাটাও ভালো হয়ে যাবে। এই হচ্ছে শেষ বার্তা। ঠিক আছে? তো আমাদের ইউনিট 2টা শেষ হলো। আমরা এরপরে নেক্সট একটা ভিডিওতে অবশ্যই আমরা কিন্তু কি করব, এই যে এক্সারসাইজগুলো সেগুলোকে আমরা সলিউশন করব, তারপর ইউনিট 3 থেকে আমরা দেখব। ঠিক আছে? তো ততক্ষণ ভালো থাকো, পড়তে থাকো, খুব মন লাগিয়ে পড়ো, যাতে করে মাধ্যমিকের রেজাল্টটা ভালো করা যায়। আর যদি ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর তোমার বন্ধুদেরকে বলবে। হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো থাকো।